আজকের ভিডিওতে আমাদের হাতে যে স্মার্টফোনটি রয়েছে এইটার বয়স কিন্তু প্রায় 7 থেকে 8 বছর। তো এই 2025 সালে এসে কেন সেই 2017 সালের স্মার্টফোনের রিভিউ করছি আজকের ভিডিওতে হয়তো আপনি সেটাই জানতে পারবেন। মডেলটা হচ্ছে আইফোন এক্স, যা কিন্তু এই 2025 সালে এসেও অনেকে নেওয়ার চিন্তা ভাবনা করছেন, আবার অনেকে নিচ্ছেনও। তো এই ফোনটা এখন পিওন মার্কেটে পাওয়া যাচ্ছে অলমোস্ট 20 থেকে 23-24 হাজার টাকার মধ্যে। এর ভেরিয়েন্ট, তার পাশাপাশি স্টোরেজ এবং কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। সো এই বাজেটে এই স্মার্টফোনটা আপনার এই মুহূর্তে যদি কেনা লাগে তাহলে কেন এইটা কিনবেন, কি কি প্রবলেমের সম্মুখীন হতে পারেন বা কোন কোন ভালো দিক রয়েছে, আজকের ভিডিওতে আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর এমকে মোবাইল পয়েন্ট, যাদের কাছে আপনারা এই স্মার্টফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ভিডিও শেষ করার পরেও যদি কেউ কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন, চেক করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্স, সেখানে তাদের সবকিছু ডিটেলস দেওয়া থাকবে। 2025 সালের এই মুহূর্তে এসে আপনি যদি 20 থেকে 22-23 হাজার টাকা রেঞ্জের মধ্যে একটা অ্যাপেলের ডিভাইস নিতে চান, তাহলে আমার কাছে মনে হয় এই আইফোন এক্সটা ছাড়া আর তেমন কোনো অপশনও নাই ভালো নেয়ার মতো। তো সেক্ষেত্রে এখনও এই স্মার্টফোনটা আপনার কেনা উচিত হবে কিনা সেটাই জানাবো আজকের টোটাল ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, ডিজাইনের দিকে আসলে এই ফোনটা এখনও আপনাকে যে ডিজাইন এবং যে বিল্ড কোয়ালিটি অফার করছে তা কিন্তু আপনি 20-22 হাজার টাকা রেঞ্জের নতুন যে কোনো স্মার্টফোনের সাথে তুলনা করলে এইটা আপনাকে ফার বেটার একটা এক্সপিরিয়েন্স দিবে। কারণ এই 7-8 বছর আগের স্মার্টফোনটাতেও ব্যাকে আপনারা গ্লাস এবং অ্যালুমিনিয়াম ফ্রেম দেখতে পাবেন। তার পাশাপাশি ডিজাইনটা খুবই সলিড এবং এটার যে সাইজ সেটা কিন্তু খুবই পারফেক্ট একটা সাইজ, যার জন্য আপনারা রেগুলার লাইফে এটা ব্যবহার করে খুবই প্রিমিয়াম এবং তার পাশাপাশি খুবই হ্যান্ডি একটা ফিল পাবেন। এবং এই ফোনটা যদি আপনি এই মুহূর্তে এসেও এই 20-22 হাজার টাকা দিয়ে কিনেন, তাহলে কিন্তু এইটার যে ডিসপ্লে সেটা আপনাকে কোনো দিক থেকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। কারণ এই 7-8 বছর আগের ফোনটাতেও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে একটা সুপার রেটিনা ওলেড HDR10 এবং ডলবি ভিশন সাপোর্টেড ডিসপ্লে, যা কিন্তু 5.8 ইঞ্চি। সো ওভারঅল এইটা থেকে আপনি যথেষ্ট ভালো কোয়ালিটির একটা মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্স পাবেন। রেগুলার লাইফে যদি আপনি মুভি দেখেন বা আদার্স কাজগুলোতে এটাকে ব্যবহার করেন, মাল্টিটাস্কিং করেন, ব্রাউজিং করেন, সেক্ষেত্রে এই ডিসপ্লেটা কোনো দিক থেকে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। তবে হ্যাঁ, একটা কমতির জায়গা অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে এর মোটা বেজেল, একটু বড়সড় নচ এবং 60 হার্জের রিফ্রেশ রেট। সো এখন আপনি যদি এই 20-22 হাজার টাকায় অনেক ফোনে পাবেন আপনারা 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, যেগুলোর বেজেলটাও কিন্তু অনেক ন্যারো, সেক্ষেত্রে আপনাদেরকে এই ডিসপ্লেটা একটু ডিসঅ্যাপয়েন্ট করতে পারে। তবে সেক্ষেত্রে এইটার যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু কখনোই কোনো ল্যাগি ফোনের মতো না। মানে 20 হাজার টাকার আপনি অন্য যদি 60 হার্জের কোনো ডিসপ্লের সাথে এটাকে তুলনা করেন, তাহলে কিন্তু এইটা ওই দিক থেকে আবার বেটার এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। কারণ অ্যাপেলের যে ইউআই, অ্যাপেলের যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা আমরা সবাই জানি, অ্যানিমেশনগুলো খুবই স্মুথলি হয়ে থাকে, যার জন্য 60 হার্জের ডিসপ্লে ইউজ করলেও এত ল্যাগি ফিল হয় না যতটা অ্যান্ড্রয়েডের 60 হার্জে আমাদের ফিল করায়। এবং ডিসপ্লেটাতে কিন্তু 225 নিটস HBM ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে, সেক্ষেত্রে ইনডোরে এটা নিয়ে কোনো রকম কোনো প্রবলেমে পড়তে হবে না আপনাকে। তবে আউটডোরে যদি ডিরেক্ট সানলাইট হয়, সেক্ষেত্রে ভিজিবিলিটি নিয়ে একটু স্ট্রাগল করতে হতে পারে আপনাকে। তাছাড়া এই ডিসপ্লেটা কিন্তু ওভারঅল এই বাজেটে বেশ ভালো একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স আপনাকে এখনও দিবে। এবং এইটাতে যে ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু স্টিল এই 2025 সালে এসেও আপনি যদি 20-22 হাজার টাকার অন্যান্য ফোনের সাথে তুলনা করেন, তাহলে মাস্ট বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এই ডুয়াল স্টেরিও স্পিকার থেকে। সো যা কিন্তু এইটার যে মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্স সেটাকে আরও অনেকটাই বুস্ট আপ করে দেয়। এবং এই যে বড়সড় নচ, এখানে কিন্তু আপনারা এই অ্যাপেলের ফেস আইডিটাও পাচ্ছেন, যেটা কিন্তু এই বাজেটের অনেক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের থেকেও আপনাকে বেটার একটা অ্যাকুরেট এক্সপিরিয়েন্স দিবে। মানে যত অন্ধকারই হোক, আপনি জাস্ট ফোনটা এইভাবে ধরলেই কিন্তু ইনস্ট্যান্ট আপনার ফেসটা আনলক হয়ে যাবে এবং এটা রিকগনাইজ খুবই ভালো। সো ওভারঅল আমার কাছে মনে হয় সিকিউরিটির দিক থেকেও এখানে আপনারা বেটার একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন। অপারেটিং সিস্টেমের দিকে আসলে এই ফোনটাতে আপনারা সর্বোচ্চ iOS 16.7.7 পর্যন্তই আপডেট করতে পারবেন, এর বেশি আর পারছেন না। সেই জায়গা থেকে আমি বলবো ফোনটা যেহেতু অনেক পুরাতন, সো এটা হওয়াটা স্বাভাবিক। তবে এই যে ইউআই, এটা নিয়ে আপনি খুব একটা ডিসঅ্যাপয়েন্ট হবেন না। আইফোনের ইউআই যথেষ্ট স্টেবল এবং বাগ ফ্রি। সো আপনি রেগুলার লাইফে ব্যবহার করলে আসলে ফিল করবেন না যে আপনি অনেকটাই ব্যাকডেটেড iOS ব্যবহার করছেন। পারফরমেন্স সেক্টরে ফোনটাতে কিন্তু আপনারা অ্যাপেলের A11 বায়োনিক চিপ পাচ্ছেন, যেটা কিন্তু 10 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা CPU, এবং তার পাশাপাশি এইটাতে আপনারা 3 GB র্যাম পেয়ে যাচ্ছেন। সো 3 GB র্যামের কথা শুনে অনেকের কাছে কমতি মনে হলেও আইফোনের এই 3 GB র্যামে কিন্তু অ্যান্ড্রয়েডের প্রায় 7-8 জিবির থেকেও বেটার অপটিমাইজ একটা এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। সেক্ষেত্রে আমি পারফরমেন্সের কথা বললে স্টিল যদি আপনি 20-22 হাজার টাকার একটা নতুন স্মার্টফোনের সাথে তুলনা করেন, এইটার যে পারফরমেন্স সেটার স্ট্যাবিলিটি কিন্তু আপনারা বেটার পাবেন এই 20-22 হাজার টাকার নতুন স্মার্টফোনের থেকে। কারণ অ্যাপেলের যে পারফরমেন্স সেটা কিন্তু একদমই র পারফরমেন্স আউটপুট দিয়ে থাকে এবং লং টাইম ব্যবহার করলেও এইটার পারফরমেন্স কিন্তু কখনোই ড্রপ করে না। সো যার জন্য আপনি
অ্যান্ড্রয়েডের থেকেও এই iOS এর পারফরমেন্স বেশি স্ট্যাবিলিটি পাবেন। সেক্ষেত্রে আপনি যদি এটা দিয়ে রেগুলার লাইফ টাস্ক করেন বা মাল্টিটাস্কিং করেন অথবা হেভি ইউজ করেন, ব্রাউজিং করেন, কোনো দিক থেকে কিন্তু এর পারফরমেন্স নিয়ে আপনি কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট হবেন না। যথেষ্ট ফাস্ট এবং রেসপন্সিভ একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে, অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ইউজের ক্ষেত্রেও আপনাকে যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে। তার পাশাপাশি গেমিংয়ের ক্ষেত্রে আপনারা পাবজি টাইপের যে হেভি টাইটেল গেমগুলো রয়েছে এগুলো কিন্তু 60 FPS এ প্লে করতে পারবেন এবং সেটা যথেষ্ট স্ট্যাবল ছিল। তবে হ্যাঁ, লং টাইম গেমিং করলে আবার এই ফোনটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করে, তখন গিয়ে হয়তো টুকটাক আপনার মাইনর এখানে ল্যাগ শাটারিংয়ের দেখা পেতেও পারেন। কিন্তু আপনাদেরকে যেটা বললাম যে হিটিং কিন্তু এই ফোনটা যথেষ্ট ভালো পরিমাণে রয়েছে, গেমিং করলে বেশ হিট হয়। তার পাশাপাশি আপনি যদি টুকটাক অ্যাপ্লিকেশনেও ব্যবহার করেন কিছু কিছু সময় দেখা যায় যে অটোমেটিকলি এই ফোনটা হিট জেনারেট করে। সো এই ফোনটা যদি আপনি কিনেন, হিটিং জিনিসটা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। এটা যে কোনো সময় হতে পারে, আপনি হেভি ইউজ না করলেও লাইট ইউজেও আমরা দেখতে পেয়েছি মাঝে মাঝে এই ফোনটা অটোমেটিকলি হিট হয়ে যায়। ফাইনালি ক্যামেরা সেগমেন্টে গেলে এই ফোনটাতে কিন্তু আপনারা রেয়ারের দুইটা ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা 12 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর এবং 12 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স পাচ্ছেন। সো আমার কাছে মনে হয় এখানে আলট্রাওয়াইডটা দিলে বেটার হতো, তারপরেও অনেকের কাছে আলট্রাওয়াইডের থেকে টেলিফটোটাই বেশি জাস্টিফাইড মনে হয়। সেক্ষেত্রে আমরা যদি পারফরমেন্সের কথা বলি, এই ফোনটা দিয়ে কিন্তু স্টিল আপনারা 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন এই রেয়ার ক্যামেরাটা দিয়ে। সো আমার কাছে মনে হয় 20-22 হাজার টাকা কেন, অনেক 30-40 হাজার টাকার স্মার্টফোনেও আমরা জাস্ট 4K 30 FPS এর সাপোর্ট দেখে থাকি ভিডিওতে। সেক্ষেত্রে স্টিল এই ফোনটাকে যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েশন টাইপের বা ভিডিও ক্রিয়েট করার জন্য নিতে চান, এর রেয়ার ক্যামেরা কিন্তু আপনাকে যথেষ্ট বেটার এক্সপিরিয়েন্স দিবে এই বাজেটের অন্য যে কোনো নতুন ফোনের থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই আইফোন এক্স এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে নেওয়া হচ্ছে 1080p 30 FPS এ। তার পাশাপাশি এইটার র সাউন্ড কোয়ালিটিও আপনারা শুনতে পাচ্ছেন। সো আপনারা যদি এটা দিয়ে ভ্লগ টাইপের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ভিডিও করেন তাহলে কেমন ডিটেইল কোয়ালিটি, তার পাশাপাশি কেমন র অডিও পাবেন সেটা হয়তো আপনারা সাউন্ড শুনেই বুঝতে পারছেন। ভিডিওর পাশাপাশি পিকচার স্যাম্পলের কথা বলে সেখানেও কিন্তু এই ফোনটা আপনাকে অন্যান্য নতুন যে কোনো ফোনের থেকে বেটার এক্সপিরিয়েন্স দিবে। ডিটেল, কালার মেনটেন, তার পাশাপাশি এক্সপোজার ব্যালেন্স যথেষ্ট ব্রিলিয়ান্ট লেভেলের দেখতে পাবেন আপনারা স্টিল এই ফোনটা যদি আপনারা এই 2025 সালে নেন তারপরও। এবং এইটার যেই কালার সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড, মানে আইফোনের যে কালার সেটা কিন্তু আপনি অন্যান্য কোনো ফোনের সাথে তেমন একটা মিলাতে পারবেন না। তাদের কালার সাইন কিন্তু খুবই ভালো, আপনি ছবি তুলেই কিন্তু সেটা চাইলেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। মানে অনেক কালার বুস্ট করে এরকমও না, আবার একদমই ডাল কালার আউটপুট দেয় এরকমও না, মোটামুটি খুবই ব্যালেন্স একটা কালার আউটপুট পাবেন যেটা চোখের দেখাইতে কিন্তু যথেষ্ট ভালো লাগে। তবে হ্যাঁ, কমতির দিকও রয়েছে। ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে গিয়ে এই ফোনটা সব জায়গাতেই খুবই হিমশিম খেয়ে যায়, কারণ এর টেকনোলজি কিন্তু সেই 2017 সালের টেকনোলজি। সেক্ষেত্রে বলা যায় এই বাজেটে যদি আপনি নতুন ফোন কিনেন সেখানে হয়তো ডাইনামিক রেঞ্জটা ভালো পাবেন আপনারা নতুন ফোনগুলোতে, তবে এইটার মতো ডিটেল, এইটার মতো বেটার এক্সপোজার ব্যালেন্স এবং কালার মেনটেন কিন্তু আপনারা ওই ফোনগুলোতে পাবেন না, যেটা কিন্তু আবার এইটাতে পাবেন। এবং এর 7 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু আপনাকে যথেষ্ট ডিটেল আউটপুট দিবে এই বাজেটের। অন্যান্য যে কোনো ফোনের সাথে আপনি ম্যাচ করালে এইটার এক্সপিরিয়েন্স বেটার পাবেন একদম ক্লিয়ারলি। এটাতে যথেষ্ট ডিটেল, কালার অ্যাজ ইট ইজ দিয়ে থাকে, স্কিন টোন খুবই ভালো মতো রিপ্রোডিউস করতে পারে, মানে আপনার স্কিন যেরকম ওইরকমই কালার আউটপুট দিবে, কালার খুব একটা বুস্ট করে না। সো যেটা কিন্তু দেখতে বেশ ভালো এবং প্রিমিয়াম মনে হয়। সব কিছু মিলিয়ে আমি বলবো এর ক্যামেরা সেগমেন্ট এখনও স্টিল আপনাকে একটা বেটার এক্সপিরিয়েন্স দিবে এই বাজেটের অন্যান্য যে কোনো নতুন ফোনের সাথে যদি আপনি তুলনা করেন, এইটা আপনাকে অনেকটাই বেটার এক্সপিরিয়েন্স দিবে। তার পাশাপাশি রাতের ছবিতেও কিন্তু আমরা মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি এই বাজেটের কথা চিন্তা করলে। সেখানে আমরা মোটামুটি ডিটেল পেয়েছি ভালোই, খুব একটা নয়েজ গেনের দেখা পাইনি একদম ডার্ক এরিয়াগুলো ছাড়া। তার পাশাপাশি যদি ফেস বা হিউম্যান পিকচার তোলেন সেখানেও আপনারা মোটামুটি ভালো ডিটেল আউটপুট পাবেন। এর পাশাপাশি যদি পোর্ট্রেটের কথা বলি সেখানে আপনারা একটা মাত্র ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন। তবে পোর্ট্রেটের কথা বলে এটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা আউটপুট আপনাকে দিবে এই বাজেটের অন্যান্য ফোনগুলোর সাথে তুলনা করলে। কিছু কিছু ফোন হয়তো আপনাকে পোর্ট্রেটে বেটার এক্সপিরিয়েন্স দিতে পারে, তবে এইটা আপনাকে একটা ফোকাল লেন্থে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড এক্সপিরিয়েন্স দিবে, যেখানে আপনারা ডিটেল মোটামুটি ভালো পাবেন। তবে এস ডিরেকশনে কিছু কিছু জায়গায় আমরা মিস করতে দেখেছি, আদারওয়াইজ এইটা যথেষ্ট স্ট্যান্ডার্ড পিকচার আউটপুট দিবে, একেবারে খারাপ বলার কোনো জায়গা নেই। ফাইনালি ব্যাটারি সেগমেন্টে এই ফোনটাতে আপনারা দেখতে পাবেন মাত্র 2716 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখানে এই বাজেটে অন্যান্য নতুন ফোনগুলোতে আপনারা কিন্তু 6000 6500 mAh দেখতে পাবেন। সেক্ষেত্রে এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু খুবই কম। তার পাশাপাশি যেহেতু এটা অনেক পুরাতন ফোন, আপনারা এটা নিলে হয়তো ব্যাটারি লেভেল 80-70 এরকমে পাবেন বা 70-এরও নিচে পাবেন যদি অথেন্টিক ব্যাটারিতে নেন। আবার যদি ব্যাটারি চেঞ্জ অথবা বুস্টেড নেন তাহলে হয়তো আপনি 80-90 পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে এইটা থেকে ব্যাটারি এক্সপিরিয়েন্স আপনি সর্বোচ্চ 3.5 থেকে 10-4 ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইম নিতে পারবেন, এর বেশি কিন্তু পাওয়া পসিবল না আমার কাছে যতটুকু ব্যবহার করে মনে হয়েছে। আদারওয়াইজ যদি আপনি এই ফোনটাকে নর্মালি ব্যবহার করেন 10-10 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবহার করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আমি বলবো ব্যাটারিতে আপনাকে যথেষ্ট পরিমাণে স্যাক্রিফাইস করতে হবে। তো এইখানেই অনেকটা ভাগ হয়ে যায় এটা ডিসিশন, যে আপনি যদি একটা এরকম ফোন কিনতে চান যে আপনার ওইটাই মেইন ফোন, মানে ওইটাকেই
আপনি মেইন ফোন হিসেবে ব্যবহার করছেন তাহলে কিন্তু এই ফোনটা কখনোই আমি আপনাকে সাজেস্ট করব না। ব্যাটারি নিয়ে প্রচুর প্যারা খেতে হবে আপনাকে। আদারওয়াইজ ব্যাপারটা যদি এরকম হয় যে আপনি লাইট ওয়েট ব্যবহার করতে চাচ্ছেন, খুব একটা হেভি ইউজ করেন না, মোটামুটি একটা আইফোনের যে iOS এর এক্সপিরিয়েন্স এইটা নিতে চাচ্ছেন এই রকম বাজেট রেঞ্জের মধ্যে, সো তাহলে কিন্তু তাদের জন্য এটা সাজেস্ট করা যায়। তবে যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন, মেন প্রায়োরিটি আপনার ফোনই হয়ে থাকে, মানে সবসময় ওই ফোনটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু আমি কখনোই আপনাকে আইফোন এক্স এইটা সাজেস্ট করবো না। সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েডের নতুন ফোনের দিকে গেলেই আপনি বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন। সো ওভারঅল আমি আপনাদেরকে বলবো যে আপনার বাজেট যদি 20-23 হাজার টাকার মধ্যেই হয়ে থাকে এবং আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন না নিয়ে একটা আইফোনই এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে কিন্তু আপনি এই আইফোন এক্সটা নিতে পারেন, যেখানে আপনি কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেন। আদারওয়াইজ যদি আপনি হচ্ছে মেন প্রায়োরিটি আপনার বা মেইন ডিভাইস একটাই হয়ে থাকে, তাহলে কিন্তু আমি বলবো যে এইটা না নিয়ে আপনারা কিন্তু অ্যান্ড্রয়েডে সুইচ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা লং ব্যাটারি লাইফ এবং আরেকটু বেটার এক্সপিরিয়েন্স পেতে পারেন বাকি জায়গাগুলোতে। সো আমাদের আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ।